হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিরিজটা শুরু করেছি, এ পর্যন্ত তার 13টা সিনেমা সম্পর্কে জেনেছি। আর আজকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 14 নম্বর সিনেমাটি সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। মানে এই সিনেমাতে আমাদের মার্ভেলের হ্যারি পটার, মার্ভেলের জাদুর সুপার হিরো ডক্টর স্ট্রেঞ্জের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এই সিনেমার নাম বা এই সুপার হিরোর নাম ডক্টর স্ট্রেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে সিনেমাতে তার নাম হচ্ছে স্টিফেন স্ট্রেঞ্জ, কিন্তু সে পেশায় একজন ডক্টর, যার জন্য তাকে ডক্টর স্ট্রেঞ্জ বলে আর কি আখ্যায়িত করা হয়েছে। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, মার্ভেলের পর্যন্ত আমরা যে কয়টা সিনেমা এক্সপ্লেন করেছি, যে কয়টা সিনেমা দেখেছি, প্রত্যেকটা সিনেমার কিন্তু কাহিনী খুবই শক্তপোক্ত, মানে ওই গোজা মিলে বা বিরক্তিকর কাহিনী নয়। মানে এত সুন্দর করে ফিনিশিং করে, এত সুন্দরভাবে যারা প্রেজেন্ট করে, যেটা অন্য কোনো কোম্পানির কাছ থেকে আমি দেখিনি। এবং ডক্টর স্ট্রেঞ্জও তার ব্যতিক্রম নয়। যদিও এই সিনেমাটি খুবই ক্রিটিক্যাল, তবে তারপর আমি তোমাদেরকে নিশ্চিত করতে পারি যে ভালোই মজা পাবে আর কি। তো যাই হোক, এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2016 সালে এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 2000 কোটি টাকার, বক্স অফিসে আয় করেছিল প্রায় 7000 কোটি টাকার মতো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাবো। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো, কিংবা যদি স্কিপ করতে চাও ডিসক্রিপশনে ডুরেশন পাবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারবে। তোমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তারপর মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের সাবেস 420 চ্যানেলে কিন্তু মনিটাইজেশন নেই, ইউটিউব থেকে কোনো ইনকাম হয় না। তোমরা যে অ্যাড দেখতে পাও মাঝে মাঝে, ওই অ্যাডটা আমাদের চ্যানেল থেকে আসে না, ওটা ইউটিউব থেকে অ্যাড দেয় এবং ইউটিউব থেকে করে কি পুরো টাকাটা নিয়ে যায়। মানে আগে যে একটা নিয়ম ছিল শুধুমাত্র মনিটাইজেশন আলা চ্যানেলে তোমার বিজ্ঞাপন আসবে, এখন ব্যাপারটা তা নয়। ইউটিউব এত বেশি চালাক হয়ে গিয়েছে যে তুমি এখন যদি তোমার ভিডিও আপলোড করো, সাবস্ক্রাইবার একটা থাক, তারপরেও সেটার মধ্যে কেউ দেখতে গেলে বিজ্ঞাপন আসতেই পারে, মানে যেটার টাকা ইউটিউব নিজে নেবে আর কি। আর শালাদের এই পলিসির কারণেই সকল ইউটিউবার মরতে চলেছে। যদিও ইউটিউবার দিন দিন বাড়ছে, কিন্তু ব্যাপক লস হচ্ছে ইউটিউবারদের, কারণ এই টাকাগুলো আগে ইউটিউবারদের মধ্যে আসতো। তো যাই হোক, আমি বিজ্ঞাপনটা প্লে করে দেবো, আর বেশি কিছু বলতে পারছি না। গাইস, আজকে যে অ্যাপটা সম্পর্কে তোমরা জানতে চলেছো, সেটা নাম হচ্ছে বিভি অ্যাপ, এবং এখানে তুমি 8888 টাকা জিততে পারো। আর বিভি অ্যাপে সবাই কিন্তু 500 টাকা সাইন আপ বোনাস পাচ্ছে। আর আমাদের যে প্রোমো কোডটা রয়েছে সাবেস 420, এগুলো যদি ইউজ করো তাহলে তুমি 5টা ফ্রি স্পেন পাবে, মানে জয়ের সুযোগ দ্বিগুণ হবে। আর কোনো আমানত ছাড়াই, মানে কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই এখানে সাইন আপ করা পসিবল। আর চলমান যে বিভিন্ন ম্যাচ হচ্ছে, যেমন বিপিএল, তো এখানেও কিন্তু তুমি লাইভ ম্যাচ দেখতে পারো এই অ্যাপ দিয়ে। আর এছাড়াও এখানে স্পোর্টস ট্রেডিং এর সুযোগ রয়েছে। আর এই অ্যাপে তুমি যে কাউকে রেফারও করতে পারবে এবং দুজনেই 300 টাকা করে বোনাস পাবে, এবং এটা সীমাহীন। আর এখানে তুমি যে কোনো মোবাইল ব্যাংকিং ইউজ করে টাকা জমা এবং উত্তোলন করতে পারবে। আর এখানে ওয়েবসাইট থেকে খুব দ্রুত লেনদেন করা হয়ে থাকে। আর বিপিএল এই সিজনে রয়েছে 1 কোটি টাকার প্রাইস পুল, 50% স্পোর্টস বোনাস, ক্র্যাশ গেম বোনাস, লাইভ বোনাস, 12% ক্রিকেট বোনাস, ক্রেজি টাইম বোনাস থাকছে, প্রতিদিন থাকছে আনলিমিটেড রিবেট বোনাস, আরো থাকছে 10% পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক। আর সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো রয়েছে। তো পিন কমেন্টে যে প্রোমো কোডটা রয়েছে সেটা ব্যবহার করো এবং জয়ের উল্লাস উপভোগ করো। আর সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয়, এই সিনেমার শুরুতেই সিনেমার মেইন ভিলেন ক্যাসিওলাসকে দেখানো হয়। তবে আমি নিশ্চিত নই ওর নামটা আমি সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। তো যাই হোক, ক্যাসিওলাস তার দলবল নিয়ে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত কামারতাজ নামে একটা জাদুবিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে সেখানে লাইব্রেরিয়ানকে মেরে সেখানে থাকা একটা অনেক দামি এবং রহস্যময় জাদুর বইয়ের কয়েকটা পাতা চুরি করে। কিন্তু ঠিক ওই টাইমে ওদের সামনে এসে হাজির হয় ওই যে জাদুর বিশ্ববিদ্যালয় রয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের গুরুমা, দ্য এনসিয়েন্ট ওয়ান, মানে সবচেয়ে প্রাচীন ব্যক্তি আর কি। আর তিনি হচ্ছেন এই জাদুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্লাস হচ্ছে হেডমাস্টার, এবং তিনি মূলত এখানে ছাত্রদেরকে জাদুবিদ্যায় শিক্ষিত করেন আর কি। মনে করো এটা হ্যারি পটারের মতো একটা জাদুর বিশ্ববিদ্যালয়, এবং তিনি হচ্ছে মনে করো হ্যারি পটারের যে আমাদের ওই যে প্রফেসর ডাম্বেলডোর ছিল, সেরকম একজন পার্সন। তো যাই হোক, এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে এই সিনেমার যে মেইন ভিলেন ক্যাসিওলাস, সেও তার জাদুই গুরুমার কাছ থেকে শিখেছিলেন। তো যাই হোক, এখানে তাকে আমরা গুরুমা বলবো না, এর কারণটা হচ্ছে তার বয়স হচ্ছে 700 বছর, মানে এনসিয়েন্ট ওয়ানের। এবং মূল যে কমিকটা ছিল সেখানে মূলত এই এনসিয়েন্ট ওয়ান কোনো মহিলা ছিল না, দাঁড়িয়ে একটা বৃদ্ধ পুরুষ ছিল। কিন্তু মার্ভেল যখন ডক্টর স্ট্রেঞ্জকে সিনেমা আকারে আনে, তখন তার জেন্ডার এবং পার্সনটাই পরিবর্তন করে দিয়ে দ্য এনসিয়েন্ট ওয়ান হিসেবে আমাদের একজন মহিলাকে দেখানো হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আর কি আসল এনসিয়েন্ট ওয়ান ছিল মার্ভেলের কমিক্সে। তো যাই হোক, তিনি করেন কি ওই ক্যাসিওলাসকে ওই বইটি থেকে কিছু পাতা চুরি করতে পালাতে দেখে তার পেছনে ধাওয়া করা শুরু করেন। এবং যেহেতু তার বয়স 700 বছর, তাকে আমরা এখন থেকে নানিমা বলে ডাকবো। তো নানিমা তাদের বিরুদ্ধে একাই লড়াই করতে থাকেন। কিন্তু যখন ক্যাসিওলাস বুঝতে পারে যে উস্তাদের মায়ের শেষ রাত্রে এবং উস্তাদের সাথে কখনোই পেরে উঠবে না, মানে নানিমার সাথে পারবে না, তখন সে জাদুর মাধ্যমে একটা পোর্টাল ওপেন করে সেখান থেকে ডাইরেক্ট নোয়াখালীতে পালিয়ে যায়। আর এখান থেকে সিন পরিবর্তন হয়ে আসা হচ্ছে নিউ ইয়র্কে, যেখানে আমরা দেখতে পাই এই ফিল্মের মূল চরিত্র ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জকে, যাকে সংক্ষেপে সবাই ডক্টর স্ট্রেঞ্জ বলে ডাকে। আর সে নাম করা একটা নিউরো সার্জন, আর সে লাইফে অনেক বড় একটা ডাক্তার এবং অনেক সাকসেসফুল একজন। আর এর সাথে তার প্রচুর টাকা পয়সা রয়েছে। আর এই কারণে সে তার লাইফ অনেক আমোদ প্রমোদের সাথে উপভোগ করে। মনে করো দামি দামি ঘড়ি, তারপর তোমার স্পোর্টস কার। এবং তার একটা বিশেষ সমস্যা রয়েছে, সেটা হচ্ছে মানে সে এত বেশি প্রতিষ্ঠিত যে নিজেকেও ধরো একরকম সর্বা ভাবে, মানে তার কাছে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তার কাছে মনে হয় সে সবকিছু করতে পারে, প্রচুর অহংকার। তো একদিন হয় কি, একটা পার্টিতে যাওয়ার সময় হঠাৎ করে তার স্পোর্টস কারটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এত মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় যে তার দুটো হাতের আঙুল পুরোপুরি ভাবে ভেঙে চুরমার হয়ে যায়। আর এরপর ডক্টর স্ট্রেঞ্জের যখন হুশ ফিরে আসে, সে দেখতে পায় তার দুই হাতটা
পুরোপুরি ভাবে স্টিল করা রয়েছে এবং ঝুলন্ত অবস্থায় রাখা রয়েছে। আর তখনই সে তার পাশে বসা তার বান্ধবী প্লাস কো ডক্টর ক্রিস্টিন পালমারকে দেখতে পায়। আর ক্রিস্টিন পালমারকে জিজ্ঞাসা করে এটা আমার সাথে কি করা হয়েছে। তো তখন ক্রিস্টিন পালমার জানায় যে অ্যাক্সিডেন্টের পরে অনেক সময় পর্যন্ত তুমি গাড়িতে আটকা ছিলে। তো যখন আমরা খবর পেয়েছি তখন সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে তোমাকে তো হসপিটালে নিয়ে আসা হয়েছে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে তোমার দুই হাতের প্রত্যেকটা আঙুলের হাড় পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে এবং নার্ভও কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে তারপরেও আমরা প্রায় 11 ঘন্টা অপারেশনের পরে বাধ্য হয়ে তারপর স্টেনলেস স্টিল লাগিয়ে দিয়েছি তোমার হাতে, আর এছাড়া আর কোনো উপায় ছিল না এবং মনে হয় না তোমার আঙুল বা হাত আর কখনো ঠিক হবে। কিন্তু আমাদের অহংকারী ডক্টর স্ট্রেঞ্জ তখন জানায় আমি নিজে যদি এই সার্জারি করতাম এর চেয়ে ভালো কিছু করতে পারতাম। মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে হাত নেওয়ার এত গর্ব, এত বড় বড় চিকিৎসা করে, এত টাকার মালিক সৃষ্টিকর্তা সেই গর্বটাই নিয়ে গেল আর কি। তো যাই হোক, ডক্টর স্ট্রেঞ্জের তখন জেদ হয়ে যায় যেভাবেই হোক সে আগের অবস্থায় আবার ফিরে আসবে, তার হাত আবার আগের মতো ঠিক করবে। তো এই জন্য সে করে কি পৃথিবীর যত বড় বড় ডক্টর রয়েছে তাদেরকে ডেকে বোর্ড মিটিং করায় যাতে পুনরায় আবার হাতের অপারেশন শুরু করে তার হাতটা ঠিক করা যায়। কিন্তু যত অপারেশনে হোক না কেন দেখা যাচ্ছে কোনো ডক্টরই এটা ঠিক করতে পারছিল না এবং সব ডক্টরই তাকে রিকোয়েস্ট করছিল যে আপনি নিজেকে কিছুটা সময় দিন, হয়তো ভাগ্য ভালো হলে সময়ের সাথে সাথে হাত ঠিকও হতে পারে, না হলে আপনি আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবেন। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তো মানার পাবলিক নয়, সে করে কি একটা ফিজিওথেরাপিস্টের কাজে যায়। ফিজিওথেরাপিস্ট মানে হচ্ছে যারা ব্যায়ামের মাধ্যমে আর কি অবশ্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে আর কি। তো যাই হোক, ফিজিওথেরাপিস্ট তখন কয়েকটা ব্যায়ামের মাধ্যমে তার আঙুলের ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের কাছে মনে হয় যে এই চিকিৎসায় কোনোভাবেই তার আঙুল আগের মতো ঠিক হবে না। তো এই জন্য সে ফিজিওথেরাপিস্টকে জিজ্ঞাসা করে তুমি কি আমার মতো এত খারাপ অবস্থায় থাকা কোনো পেশেন্টকে এর আগে ঠিক হতে দেখেছো? তো ফিজিওথেরাপিস্ট বলে হ্যাঁ, আমি এরকম একজনকে দেখেছি। সে একটা ফ্যাক্টরি ওয়ার্কার ছিল এবং অ্যাক্সিডেন্টের ফলে তার কোমরের হাড় থেকে দুটো পা পুরোপুরি বিচ্ছিন্ন এবং নষ্ট হয়ে গিয়েছিল এবং সে হুইল চেয়ারে করে আমার কাছে এসেছিল এবং সপ্তাহে 3 দিন ট্রিটমেন্ট নিতে আসতো। কিন্তু হঠাৎ করে সে একদিন আসা বন্ধ করে দেয়। তো আমি ভেবেছিলাম সে হয়তো মারা গিয়েছে, কিন্তু হঠাৎ করে আমি একদিন দেখতে পাই যে সে পুরোপুরি সুস্থ অবস্থায় রয়েছে। তো এই কথা শুনে ডক্টর স্ট্রেঞ্জ তাকে বলে এটা গল্প, এটা কোনোভাবেই পসিবল না, তবে তুমি যদি তার ফাইল আমাকে দেখাও আমি তাহলে বিশ্বাস করবো। তো ফিজিওথেরাপিস্ট তখন বলে দেখো তোমার বিশ্বাসে আমার কিছু যায় আসে না, তবে তারপর আমি তোমাকে দেখাবো, আর অফিস থেকে ফাইল বের করতে অনেক সময় লাগবে, যখন আমি ফ্রি টাইম পাবো তখন ফাইল বের করে আমি তোমাকে দেখাবো যাতে তোমার এই ভেতরের অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ আবারও করে কি তার পরিচিত সব বড় বড় ডক্টরদের পরামর্শ নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডক্টররা সবাই জানিয়ে দেয় তোমার হাত কখনোই আগের অবস্থায় পুরোপুরি ফিরে যাওয়া সম্ভব নয়। আর এই কথা শুনেই আমাদের ডক্টর স্ট্রেঞ্জের মাথা কাজ করা বন্ধ করে দেয়। এদিকে আবার এতই ব্যয়বহুল চিকিৎসা করতে করতে তার ব্যাংক ব্যালেন্সও শেষ হয়ে আসে, এমনকি শেষ টাইমে এসে তার গার্লফ্রেন্ড ডক্টর ক্রিস্টিনের সাথেও তার ঝামেলা হয়ে যায়। মানে সবাই ওকে বোঝাচ্ছে যে থামো, এটা ঠিক হবে না, মেনে নাও, কিন্তু আমাদের ডক্টর স্ট্রেঞ্জ মেনে নিচ্ছে না। আর সেদিনই আমাদের ডক্টর স্ট্রেঞ্জ পায় হচ্ছে সেই ফিজিওথেরাপিস্টের পাঠানো ওই পেশেন্টের ফাইল। আর ওই পেশেন্টের ফাইল দেখে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। আর আমাদের ডক্টর স্ট্রেঞ্জ যেহেতু একজন ডক্টর, সে ফাইল দেখে খুব সহজেই বুঝতে পারছিল যে এই পেশেন্টের সুস্থ হওয়া কোনোভাবেই সম্ভব না। তো কিভাবে সুস্থ হতে পারে? তো নিজের চোখে এটা দেখার জন্য সে নিজেই করে ওই পেশেন্টের সাথে দেখা করে, যার নাম হচ্ছে জনাথন। আর ওখানে গিয়ে সে দেখতে পায় যে জনাথন সম্পূর্ণ সুস্থ, এমনকি বাস্কেটবল পর্যন্ত খেলছে। তো তার কাছে গিয়ে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ নিজের পরিচয় দেয় এবং জানতে চায় তুমি কিভাবে পুরোপুরি ঠিক হলে, কারণ তোমার যে অবস্থা হয়ে গিয়েছিল কোনোভাবেই তো এটা ঠিক হওয়া সম্ভব না। আর তখন জনাথন ওকে ওই কামার তাজের কথা জানায়, আমি নেপালের ওই কামার তাজের ওই জাদুর বিশ্ববিদ্যালয়। ওই কথা জানার পরে ডক্টর স্ট্রেঞ্জ করে কি সোজা করে কি নেপালের কাঠমান্ডুতে গিয়ে কামার তাজের ইউনিভার্সিটি কোথায় সেখানে খোঁজ করা শুরু করে, কিন্তু চিপা চাপায় খোঁজ করতে গিয়ে সে কিছু পকেট মারদের মধ্যে ফেসে যায়। আর তখন তাকে উদ্ধার করা হচ্ছে মার্ডো নামের একজন ব্যক্তি। তো এই মার্ডো বা মর্ডো যখন জানতে পারে যে ডক্টর স্ট্রেঞ্জের এখানে আসার উদ্দেশ্য কি বা কামার তাজের খোঁজ করছে, সেই তাকে কামার তাজে নিয়ে যায়। আর সেখানে গিয়ে তার সাথে দেখা হয় আমাদের পবিত্র নানি দ্য এনসেন্ট ওয়ানের সাথে। এবং প্রথমে আমাদের পবিত্র নানি করে কি ডক্টর স্ট্রেঞ্জকে একটা পবিত্র চা টাইপের কোন একটা পানীয় দেন। আর তারপরে আমাদের পবিত্র নানি আমাদের দেশীয় কবিরাজের মতো বলা শুরু করে যে তুমি এখানে কেন এসেছো, যে এতগুলো সার্জারি করার পরেও তুমি কোনোভাবে সুস্থ হতে পারছো না, মানে সব কথা বলে দেয়। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ তো পুরো অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব। তবে তারপরে ডক্টর স্ট্রেঞ্জ যেহেতু বিজ্ঞান মনস্ক, সে ধরে নেয় যে হয়তো আমার সম্পর্কে সে কোনোভাবে তথ্য পেয়েছে। তো এই জন্য ওই ব্যাপারটা ইগনোর করে ডক্টর স্ট্রেঞ্জ আমাদের পবিত্র নারীকে জিজ্ঞাসা করে যে জনাথন পেঙ্গুইন নামের কাউকে আপনি সুস্থ করেছেন এর আগে? তো এর উত্তরে আমাদের পবিত্র নারী জানায় দেখো আমি কাউকে সুস্থ করি না, আমি জাস্ট সুস্থ হওয়ার পথ দেখিয়ে দিই। আসলে আমাদের শরীরের ভেতরে যে আত্মা রয়েছে, সে আত্মা যদি চায় সেটা আমাদের যে কোনো অবস্থা থেকে সুস্থ করে তুলতে পারে, আর সেই বিশ্বাসটি আমি সবার ভেতর ঢুকিয়ে দিই। তো ডক্টর স্ট্রেঞ্জ যখন এইসব আধ্যাত্মিক আত্মার কথা শুনে সে খুব বিরক্ত হয়ে যায় এবং বলে আমি ভেবেছিলাম এখানে এসে আমি হয়তো কোনো আধুনিক টেকনোলজি দেখবো, যে টেকনোলজির সাহায্যে রোগীদের সুস্থ করা হয়, কিন্তু কি পেলাম আমি এখানে এসে, যে এখানে টেকনোলজি ইউজ না করে কবিরাজি তত্ত্বে, পুরোনো যুগের তত্ত্বে রোগীদের ঠিক করানো হচ্ছে। তার মানে আমি এই জন্য আমার বেঁচে থাকা লাখ টাকা খরচ করে এখানে এসেছি। আর তারপর আমাদের পবিত্র রানী আবারও ডক্টর স্ট্রেঞ্জকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমার এই বিশ্ববিদ্যালয়ে অনেকেই সুস্থ হয়েছে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় আমি এসবে বিশ্বাস করি না, আত্মা টাত্মা বলে কিছু নেই। আর ওই মুহূর্তে আমাদের পবিত্র নারী করে কি ডক্টর স্ট্রেঞ্জের বুকে একটা জোরে পাঞ্চ করে। আর আমরা দেখতে পাই তখনই
ডক্টর স্ট্রেঞ্জের শরীর থেকে তার আত্মাটা পুরোপুরি বাইরে বেরিয়ে আসে আর ক্ষণিকের মধ্যে পুনরায় আবার ওর শরীরে প্রবেশ করে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ জানতে চায় এটা কি ছিল। তো পবিত্র নানি তখন জানায় যে আমি তোমার আত্মাকে তোমার শরীর থেকে কিছুক্ষণের জন্য বাইরে বের করে দিয়েছিলাম। কিন্তু তারপরেও ডক্টর স্ট্রেঞ্জ এটা বিশ্বাস করে না। সে বলে একটু আগে আমাকে যে চা খাইয়েছিলে সেটার মধ্যে নিশ্চয়ই কিছু ছিল আর এ কারণে এরকম কিছু হয়েছে। আর তখন আমাদের পবিত্র নানি মনে মনে বলে তাহলে ডক্টর স্ট্রেঞ্জ তুই নিজেকে কি মনে করিস, দাঁড়া তোকে এক ঝলক দেখিয়ে নেই। তো এরপরে নানিমা করে কি ডক্টর স্ট্রেঞ্জকে পুরো ইউনিভার্সের যে কয়টা ডাইমেনশন রয়েছে সব কয়টা ডাইমেনশন ওকে ঘুরিয়ে দেখাতে শুরু করে। আর তারপর ডক্টর স্ট্রেঞ্জ যখন বিভিন্ন ডাইমেনশনে ঘুরতে থাকে এবং সে বুঝতে পারে যে এই পুরো ইউনিভার্সের কাছে এই পৃথিবী কিছুই না এবং এই পুরো পৃথিবীতে ওর মতো ডক্টর স্ট্রেঞ্জও কিছু না। ও যে নিজেকে সব জানতে বালছাল মনে করে অ্যাকচুয়ালি ও কিছুই না এবং পুরো পৃথিবীতে এত নলেজ রয়েছে যেটা যেন একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক ডক্টর স্ট্রেঞ্জ যখন ওই বিভিন্ন ডাইমেনশন থেকে বের হয়ে আসে তখন সে বুঝতে পারে যে আমি পুরোপুরি ভুল ছিলাম আর নানিমার সাথে যে ব্যবহার করেছে এটা একদমই ঠিক হয়নি। তো তখনই করে কি নানিমার ও পায়ে পড়ে যায় এবং বলে প্লিজ আপনি আমাকে ভর্তি করেনি না, আপনি আমাকে বিদ্যা শেখান, আমি শিখতে চাই। কিন্তু বুঝতে হবে ডক্টর স্ট্রেঞ্জের যদি এত পার্ট হয় নানিমার পার্ট হবে না কেন। নানিমা তখন এক লাথি দিয়ে ডক্টর স্ট্রেঞ্জকে একবারে কামার তাজের থেকে বের করে দেয়। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তখন পাগলের মতো সারাদিন ওই কামার তাজের বাইরে অপেক্ষা করতে থাকে, দরজা ঠোকরাতে থাকে যে প্লিজ আমাকে ভেতরে ঢোকান। তো এটা দেখে মুডও তখন নানিমাকে জানায় যে 12 ঘন্টা হয়ে গিয়েছে, ও এখনো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওর ভেতর আলাদা নিশ্চয়ই কিছু রয়েছে। তো নানিমা তখন জানায় দেখো ওর ভেতর যে অহংকারিতা রয়েছে, ওর মতো একটা স্টুডেন্টকে এর আগেও আমি ট্রেন করিয়েছি, আমি চাই না ওর মতো আরেকটা স্টুডেন্ট আমি তৈরি করি যে আরো পৃথিবীর বিপদের কারণ হবে। মানে বুঝতেই পারছো এখানে ভিলেনের কথা বলছে। তো এই কথা শুনে মুডও তখন আমাদের পবিত্র নানিমাকে জানায় যে আমি জানি ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে আপনি ক্যাসিওলাসকে দেখেছেন, কিন্তু আপনি এটাও ভুলে যাবেন না ওই বইয়ের পাতাগুলি এখনো কিন্তু ক্যাসিওলের কাছে রয়েছে এবং কোনোভাবে ওই বইয়ের পাতাগুলোর মধ্যে থেকে ওই তথ্যগুলো যদি উদ্ধার করতে পারে তাহলে কিন্তু আমাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তো এর মানে আগামী দিন আমাদের খুবই কঠিন হতে চলেছে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে কামারতাজের ডক্টর স্ট্রেঞ্জের মতো একজন মেধাবী স্টুডেন্টের প্রয়োজন পড়তেই পারে। তো এর ফলে ডক্টর স্ট্রেঞ্জ সুযোগ পেয়ে যায় পুনরায় কামারতাজে ঢোকার এবং শুরু হয় তার পবিত্র ট্রেনিং। তো এখানে আমাদের পবিত্র নানি তাকে প্রথমে জানায় দেখো আমরা সকলেই এই ইউনিভার্সের বিভিন্ন ডাইমেনশনের শক্তি বা এনার্জি টেনে সেটাকে একটা প্রপার আকার দিয়ে একটা চমৎকার কিছু তৈরি করে, আর সেটা হচ্ছে ম্যাজিক। তো তখন ডক্টর স্ট্রেঞ্জ তার কাছে জানতে চায় আচ্ছা পবিত্র নানিমা আমি কি কখনো আপনার মতো হতে পারবো? তো পবিত্র নানিমা তখন বলে আচ্ছা তুমি যে এত মানুষের অপারেশন করো তারপরেও এত সহজে সেটা কিভাবে করো? তো ডক্টর স্ট্রেঞ্জ তখন বলে এটা আসলে আমার অনেক দিনের পড়াশোনা এবং প্র্যাকটিসের ফল। তো তখন পবিত্র নানি জানায় তুমি তোমার উত্তর নিজেই দিয়ে দিয়েছো। তো এরপরে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ শুরু করে প্রচুর প্র্যাকটিস এবং পড়াশোনা এবং কামারতাজের যে লাইব্রেরিটা ছিল সেই লাইব্রেরি থেকে সে বিভিন্ন বই নিয়ে পড়াশোনা শুরু করে। আর এখানে বুঝতে হবে একটা ডক্টরের কিরকম পড়ালেখা করতে হয়। এটা তো আর আমাদের মতো উন্নয়নশীল দেশের ডক্টর নয় যে সারাদিন ভরে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালাবে তারপর কোনো রকমের ঘুষমুষ দিয়ে পাস করে ডক্টর হয়ে যাবে, তারপর মনে করে যে হার্টের সার্জারি করতে গিয়ে কিডনির সার্জারি করে দেবে, মানে ওরকম না। আর তাছাড়া আমাদের ডক্টর স্ট্রেঞ্জ খুবই মেধাবী, তো ডক্টর স্ট্রেঞ্জ খুব সহজে সবগুলো বই প্রায় শেষ করে ফেলে। তো এটা দেখে ওই কামারতাজের যে লাইব্রেরিয়ান ছিল যার নাম হচ্ছে মিস্টার রং, ভবিষ্যতের সিনেমাগুলোতে তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তো মিস্টার রং তখন ইমপ্রেস হয়ে যায় এবং তাকে বলে বাহ তুমি অনেক ভালো কাজ করেছো, তো তোমার প্রাথমিক বইগুলো পড়া শেষ হয়ে গিয়েছে এবং আমি তোমাকে এখন আরো কিছু বইয়ের সাজেশন দেবো যেগুলো শুধুমাত্র মাস্টাররা পড়ে, কিন্তু ওগুলো নর্মালি তোমাকে দেওয়ার কোনো পারমিশন নেই, কিন্তু আমি যেহেতু এই পুরো লাইব্রেরির দায়িত্ব রয়েছে আমি যে কাউকে দিতে পারি আর আমি চাই তুমি ওই বইগুলো পড়ো। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের তখন চোখ যায় সেই বইটার দিকে যেই বইটা থেকে ক্যাসিওলাস কিছু পাতা চুরি করেছিল। তো এটা দেখে ওং তাকে জানায় ওই বই সাধারণ বা মাস্টারদের জন্য তো নয়, ওই বই আমাদের মহাগুরুরা ছাড়া কেউই বুঝতে পারবে না, আর ওই বইতে টাইম সম্বন্ধে এমন কিছু অধ্যয়ন রয়েছে যা সাধারণ মানুষের বোঝার একদম বাইরে। তবে তারপরেও ডক্টর স্ট্রেঞ্জ করে কি সেই বইটা উল্টো পাল্টে দেখে এবং ভেতরে দেখে যে কয়েকটা পাতা নেই, আর তখন সে লাইব্রেরিয়ান ওংকে প্রশ্ন করে যে ভেতর দুটো পাতা কি হয়েছে। তো তখন ওং তাকে বলে যে পবিত্র নানিমার একজন শিষ্য যার নাম হচ্ছে ক্যাসিওলাস বা এই ধরনের কোন একটা নাম, সিরিয়াসলি আমি এখানে প্রনাউন্স করতে পারছি না, সে বলে যে ও আমাদের পুরনো লাইব্রেরিয়ানকে মেরে ওই বইয়ের পাতা চুরি করে নিয়ে গিয়েছে, আর তারপর থেকে এই লাইব্রেরিয়ান হিসেবে আমি রয়েছি। তো এরপর দেখা যায় সকল শিক্ষার্থীরা প্র্যাকটিস করছে। তো এখানে আমরা দেখতে পাই বাকি সব শিক্ষার্থীরা অন্যান্য ডাইমেনশন থেকে এনার্জি টেনে তার একটা আকার দিতে সক্ষম হলেও আমাদের ডক্টর স্ট্রেঞ্জ কিছুতেই সেটা করতে পারছিল না। আর এরপর মর্ডো তাকে একটা রিং দেখায় এবং বলে যে এটার সাহায্যে তুমি এই ইউনিভার্সের যে কোনো জায়গাতে খুব সহজে পোর্টাল করে তুমি পৌঁছে যেতে পারবে, তবে এর জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হবে। তো তোমাকে যেটা করতে হবে এই রিং পরে তুমি কোথায় যেতে চাও সেটা কল্পনা করবে এবং অন্য হাতের সাহায্যে একটা পোর্টালের সৃষ্টি করবে, আর তাহলে তুমি খুব সহজে তোমার কল্পনার জায়গায় তুমি পৌঁছাতে পারবে। কিন্তু আমাদের ডক্টর স্ট্রেঞ্জ শত চেষ্টার পরেও ওরকম একটা পোর্টাল কিছুতে ওপেন করতে পারছিল না, কিন্তু দেখা যাচ্ছিল বাকি সব যে শিক্ষার্থীরা ছিল তারা খুব সহজে পারছিল। আর তখনই আমাদের পবিত্র নানি এসে হাজির হয় ডক্টর স্ট্রেঞ্জের সামনে এবং তখন আমাদের ডক্টর স্ট্রেঞ্জ অভিযোগ দেয় যে আমি মূলত আমার আঙুলের জন্য এগুলো করতে পারছি না, তো আমার আঙুলটা কোনোভাবে আগে ঠিক করে দিন তাহলে আমি এটা করতে পারবো। কিন্তু তখন আমাদের পবিত্র নানি এমন একজন মাস্টারকে সামনে ডাকে যার তো আঙুল কি পুরো কবজিই নেই, কিন্তু সহজেই সে অন্য ডাইমেনশন থেকে শক্তি বা এনার্জি টেনে নির্দিষ্ট আকার দিতে সক্ষম। তো যাই হোক আমাদের নানি ভালো
মতোই জানে যে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হবে বা মানুষকে এমন একটা সিচুয়েশনে ফেলতে হবে যাতে ওর ভেতর থেকে সর্বোচ্চ পটেনশিয়ালটা বের হয়ে আসে। তো এরপরে আমাদের পবিত্র নানিমা ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে একটা পোর্টালের মাধ্যমে সোজা পৌঁছে যায় পবিত্র এভারেস্টে। আর সেখানে যাওয়ার পরে নানিমা জানায় যে এখানে এত ঠান্ডা যে কোনো মানুষ সর্বোচ্চ এখানে 30 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারবে। তো তোমার হাতে রিং রয়েছে পোর্টাল তৈরির, তো এখন তোমার হাতে। এই কথা বলেই নানিমা করে কি সেখান থেকে ডক্টর স্ট্রেঞ্জকে একা ফেলেই কামার তাজে ফিরে আসে। অ্যাকচুয়ালি সে ডক্টর স্ট্রেঞ্জকে এমন একটা সিচুয়েশনে ফেলেছে যাতে ডক্টর স্ট্রেঞ্জ বাঁচার জন্য নিজে থেকে পোর্টালের মাধ্যমে আবার কামার তাজে ফিরে আসে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ মারাত্মক ঠান্ডা সহ্য করে প্রাণপণ চেষ্টা চালাতে থাকে যে কোনোভাবে পোর্টাল ওপেন করা যায় কিনা, কিন্তু কোনোভাবেই পোর্টাল ওপেন হচ্ছিল না। এবং লাস্টে যখন হালুয়া টাইট হয়ে যায় তখন পরিচালকের দয়ায় ডক্টর স্ট্রেঞ্জের পোর্টালটা ওপেন হয় এবং সে কামার তাজে পৌঁছাতে সক্ষম হয়। আর এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই ক্যাসিওলাস তার চুরি করা ওই বইয়ের পাতাগুলোর ভেতরে কি লেখা রয়েছে সেটার মানে উদ্ধার করার চেষ্টা করছে। আর এদিকে ডক্টর স্ট্রেঞ্জ পুনরায় করে কি লাইব্রেরিতে গিয়ে উংকে জানায় সে তার নিজের শরীর থেকে আত্মা কিভাবে আলাদা করতে হয় সেই বইটি পড়তে চায়। কিন্তু তখন লাইব্রেরিয়ান ওং তাকে জানায় তুমি ওই বই পড়ার জন্য এখনো পুরোপুরি রূপে তৈরি না। কিন্তু আমাদের ডক্টর স্ট্রেঞ্জ যেটা করে, যেহেতু পোর্টাল বানানো শিখে গিয়েছে, ওইটাই কাজে লাগিয়ে ও লাইব্রেরিয়ানের চোখ ফাঁকি দিয়ে লাইব্রেরি থেকে যে বইটা দরকার সেটা মনে করো যে চুরি করে নিয়ে যায় এবং কিভাবে আত্মাকে আলাদা করা যায় দেহ থেকে সেটাও পুরোপুরি শিখে নেয়। কিন্তু লাইব্রেরিয়ান উং একদিন ধরতে পারে এই ব্যাপারটা এবং সে নানিমাকে যে অভিযোগ জানায়, কিন্তু নানিমা উল্টো আরো ডক্টর স্ট্রেঞ্জের উপর ইমপ্রেস হয়ে যায় এবং বলে তুমি খুব দ্রুত শিখছো এবং খুব দ্রুত তুমি বিশাল জাদুশক্তির অধিকারী হয়ে যাবে। তো এই কারণে তোমার প্র্যাকটিসের জন্য একটা সুরক্ষিত জায়গার প্রয়োজন। এর জন্য আমাদের মহাপবিত্র নানি ডক্টর স্ট্রেঞ্জকে একটা নতুন জায়গায় নিয়ে যায়, যেটাকে কিভাবে বোঝাবো, মনে করো আয়নার ভেতরের জগৎ। আর ওই মিরর ডাইমেনশনে রিয়েল লাইফের সব কপি জিনিস দেখা যায় এবং এখানে আমাদের বলা হয় মিরর ডাইমেনশনে প্রবেশ করলে বাইরের জিনিসের মতোই সবকিছু জিনিস সেম থাকবে বাট উল্টা দেখা যাবে। আর প্লাস রিয়েল লাইফের যে জিনিসটা রয়েছে মিরর ডাইমেনশনে সেম জিনিস থাকলেও ওখানে যদি কোনো তুমি বিল্ডিং ভাঙো বা জাদু শিখতে গিয়ে কোনো সমস্যা করো, কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। এবং নর্মালি জাদু করার লড়াইয়ের সময় এই মিরর ডাইমেনশনটা ব্যবহার করে। মনে করো আমি কিভাবে বোঝাবো, যদি কেউ এনিমি ফ্যান হয়ে থাকো যারা জুজুৎসু কাইজেন দেখেছো, জুজুৎসু কাইজেন এরকম একটা ডোমেন এক্সপেনশন করে, মানে একটা আলাদা জগৎ ক্রিয়েট করে, সেরকম একটা কিছু আর কি। মানে ওটার ভেতরে ঢুকে ফাইট করবে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ওর ভেতরে সবকিছু হবে, মানে রিয়েল ডাইমেনশনে যাতে কোনো প্রভাব না পড়ে। তো এখানে আমাদের পবিত্র নানি তাকে এটাও জানায় যে এই ডাইমেনশন যেমন ভালো ঠিক ততটাই ভয়ানক, তাই সাবধান করে দেয় যে এই মিরর ডাইমেনশনে কোনোভাবেই কিন্তু স্লিং রিং ছাড়া প্রবেশ করবে না। স্লিং রিং মানে যেটা দিয়ে আর কি তোমার পোর্টাল তৈরি করা হয়, যাতে ভেতরে কোনো বিপদে পড়লে সে পোর্টালের মাধ্যমে নগদ মনে করো ডাইমেনশন থেকে বেরিয়ে আসবে। তো এরপর দেখা যায় মার্ডোর সাথে সে ফাইট প্র্যাকটিস করতে করতে সে জানতে চায় যে ক্যাসিলাস কেন ওই বইটির পাতা চুরি করেছে, কিন্তু মার্ডো তাকে এসব কথার জবাব না দিয়ে তাকে উল্টো জানায় তুমি যেটা প্র্যাকটিস করছো সেটাই করো আর আমার সাথে এমন ভাবে লড়াই করো যেন এটাই তোমার জীবন বাঁচানোর শেষ লড়াই, কারণ এরকম সময় যে কোনো দিন আসতে পারে। তো যাই হোক, মার্ডোর কাছ থেকে জবাব না পেয়ে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ সরাসরি চলে যায় হচ্ছে লাইব্রেরিতে। আর যে বইটি থেকে ক্যাসিলাস পাতা চুরি করেছিল সেই বইটা সবার অলক্ষ্যে পড়তে শুরু করে। আর তারপর ওই বই থেকে সে জানতে পারে আই অফ আগামোটো সম্পর্কে, যেটা টাইম স্টোনের সাথে রিলেটেড। আর টাইম স্টোন হচ্ছে এরপর থানোস এসে যে স্টোন গুলো এক জায়গায় করবে সেই স্টোনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্টোন, আর এই স্টোন দিয়ে সময়কে আগে পিছিয়ে নিয়ে যাওয়া যায়। তো আমাদের ডক্টর স্ট্রেঞ্জ করে কি তার সামনে রাখা ওই টাইম স্টোনটা নিয়ে নিজের গলায় পরে নেয় আর তারপর ওই বইটিতে যেভাবে টাইম ট্রাভেলের নিয়ম বলা রয়েছে সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। আর আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ করে কি সময়কে পেছনে নিয়ে যায় এবং ওই বইয়ের পাতাগুলো ফিরিয়ে এনে পড়তে শুরু করে। আর ওই পাতাগুলো থেকেই সে অন্ধকার দুনিয়ার ভয়ঙ্কর বাদশা ডোর মামুর সম্পর্কে জানতে পারে। কিন্তু আরো কিছু জানার আগে সেখানে হাজির হয় ওং এবং মার্ডো এবং তারা দুজনে ডক্টর স্ট্রেঞ্জকে এই কাজ করতে দেখে বলে তুমি কি জানো সময় এদিক ওদিক করার কারণে কি ধরনের প্রভাব পড়তে পারে? কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় আমি তো শুধুমাত্র এই বইতে যা লেখা রয়েছে সেভাবেই কাজ করছিলাম। কিন্তু ওং তাকে বলে এই বইতে এইটা লেখা রয়েছে যে কিভাবে সময় আগে পিছিয়ে করা যায়, কিন্তু এটা লেখা নেই যে এর ফলে কি বিপদ হতে পারে। আর এটা এমন একটা ভয়ঙ্কর প্রসেস, এতে তোমার নিজের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। আর তারপর তারা ডক্টর স্ট্রেঞ্জকে অদ্ভুত একটা জিনিস জানায় যে অ্যাভেঞ্জার এখানে আয়রন ম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকাদের কথা বলা হচ্ছে যে অ্যাভেঞ্জাররা যেভাবে এই পৃথিবীতে হওয়া বিভিন্ন ধরনের বিপদ থেকে সাধারণ মানুষদের রক্ষা করে, ঠিক সেরকমই আমাদের মতো জাদুকররা পৃথিবীকে বিভিন্ন রকমের যে জাদুর আক্রমণ রয়েছে বা রহস্যময় আক্রমণ রয়েছে সেই আক্রমণগুলো থেকে রক্ষা করে। আর আমাদের মধ্যে এরকম যতগুলো জাদুকর রয়েছে তাদের মধ্যে সবার উপরে রয়েছে আমাদের মহান পবিত্র নানি, যিনি 1000 বছরের পুরনো রহস্যময় শক্তির জন্মদাতা এবং আগামোটোর বংশধর। আগামোটো মানে ওই স্টোনটা আর কি, টাইম স্টোনটা। তো যাই হোক, ওই আগামোটো স্টোনটা পৃথিবীর 3টা বড় বড় শহরে যেমন নিউ ইয়র্ক, লন্ডন আর হংকং এর 3টা পবিত্র জায়গায় তিনি স্থাপন করে রেখেছিলেন। আর এর ফলে যেটা হয়েছে এটা পুরো পৃথিবীতে একটা রক্ষা কবচের কাজ করছে। আর এর ফলে যেটা হয় বাইরের ডাইমেনশন থেকে আসা যে কোনো বিপদ থেকে পৃথিবী রক্ষা পায়। তো এই 3টা পবিত্র জায়গা যেমন বাইরের ডাইমেনশন থেকে আসা বিভিন্ন বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করে, ঠিক সেরকমই আমাদের জাদুকরদের কাজ হচ্ছে এই 3টা ডাইমেনশনকে পৃথিবীর ভেতর থেকে আসা কোনো আক্রমণ থেকে রক্ষা করা। আর এখানে তুমি 3টা দরজা দেখতে পাচ্ছ,
আর এই 3টা দরজার মাধ্যমে আমরা সরাসরি সেই পবিত্র স্থানগুলোতে যাওয়া আসা করতে পারি, যাতে কোনো আক্রমণ হলে খুব সহজে আমরা ওই পবিত্র স্থানগুলোকে রক্ষা করতে পারি। তো তখন ডক্টর স্ট্রেঞ্জ তাদেরকে জিজ্ঞাসা করে যে বাইরের জগতের কোনো বিপদ বলতে তোমরা কি ডোরমামুর কথা বলছো? তখনই তারা জিজ্ঞাসা করে যে এই ডোরমামুর নাম তুমি কোথা থেকে জানলে? তো ডক্টর স্ট্রেঞ্জ তখন বলে আমি এখন এটা বই থেকে পড়েছি। তো এখানে ওং তাকে জানায় যে ডোরমামু হচ্ছে অন্ধকার দুনিয়ার সবচেয়ে বড় ভয়ঙ্কর রাজা, যার প্রচুর ক্ষমতা রয়েছে, আর সেই ক্ষমতার সাহায্যে সে যে কোনো গ্যালাক্সিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আর গ্রহ তো সাধারণ ব্যাপার, আর সে করে কি তার অন্ধকার দুনিয়ার মধ্যে গ্যালাক্সিকে যুক্ত করে নেয়। আর পৃথিবীর উপর তার দীর্ঘদিন ধরে লোভ রয়েছে। আর তারা এটাও জানায় যে ক্যাসিওলাস ওই বই থেকে যে পাতাগুলো চুরি করেছিল, ওই পাতাগুলোর মধ্যে মূলত লেখা ছিল যে ডোরমামুর সাথে কিভাবে যোগাযোগ করা যায় এবং অন্ধকার দুনিয়া থেকে শক্তি নিয়ে কিভাবে সেটা ব্যবহার করা যায়। আর আমাদের দায়িত্ব হচ্ছে ওই ডোরমামু বা বিভিন্ন বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করা, এবং তুমি আমাদের সাথে থাকবে। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ এই কথা শুনে ভরকে যায় এবং বলে অনেক হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। প্লিজ আপনাদের এই পার্সোনাল ব্যাপার থেকে আমাকে দূরে রাখুন। আমি এখানে আমার হাতের চিকিৎসা করাতে এসেছি, কোনো রহস্যময় যুদ্ধের নাম লেখাতে আসিনি। কিন্তু এইসব কথোপকথনের মধ্যেই ক্যাসিলিয়াস করে কি লন্ডনের যে পবিত্র জায়গাটা রয়েছে সেটা ধ্বংস করে পবিত্র দ্বার খুলে পৌঁছে যায় কামারতাজে। আর সেখানে তাদের 3 জনের উপর আক্রমণ করে। আর ওই আক্রমণের ফলে ভুলবশত একটা দরজা দিয়ে ডক্টর স্ট্রেঞ্জ পৌঁছে যায় নিউ ইয়র্ক সিটির পবিত্র স্থানটিতে। আর এর কিছুক্ষণের মধ্যে ক্যাসিওলাসও তার দলবল নিয়ে পৌঁছে যায় নিউ ইয়র্কের সেই স্থানটা ধ্বংস করার জন্য, এবং তারা সেখানে পৌঁছে ওই পবিত্র স্থানটির সকল অভিভাবককে মেরে ফেলে। মানে ওই স্থানটিকে রক্ষা করার জন্য যেসব ম্যাজিশিয়ান ছিল তাদের সবাইকে মেরে ফেলে। আর এটা দেখে তখনই ডক্টর স্ট্রেঞ্জ না চাইতে ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। আর যখন ডক্টর স্ট্রেঞ্জ ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজি হয়ে যায়, তখনই আমরা এই সিনেমার সবচেয়ে ডেঞ্জারাস একটা হাতিয়ার দেখতে পাই, যেটা নাম হচ্ছে ক্লক অফ লেভিটেশন, যেটা একটা ম্যাজিক্যাল ড্রেস। এবং এই ড্রেসটার যে পাওয়ার সেটা হচ্ছে এই ড্রেসটা তার নিজস্ব শক্তিতে নিজস্ব বুদ্ধি দিয়ে চলাফেরা করতে পারে, এমনকি হাওয়ায় উঠতে পারে। মানে এটা যে পড়বে সে হাওয়ায় উঠতে পারবে। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, কামারতাজে কোনো শিক্ষার্থী যখন তার পুরোপুরি শিক্ষা কমপ্লিট করে ফেলে তখন তাকে কামারতাজ থেকে একটা ম্যাজিক্যাল হাতিয়ার গিফট করা হয়। আর এখানে আরেকটু অবাক করার বিষয় হলো ওই হাতিয়ারটি নিজে নিজেই তার মালিককে পছন্দ করে নেয়। তো এখানে আমরা দেখতে পাই যে ক্লোক অফ লেভিটেশন ওই ড্রেসটা ডক্টর স্ট্রেঞ্জকে চয়েস করে এবং ক্যাসিলিয়াসের আক্রমণ থেকে ডক্টর স্ট্রেঞ্জকে রক্ষা করে। আর ওই ড্রেসের সাহায্যে কিছুক্ষণ ফাইটের পর ডক্টর স্ট্রেঞ্জ খুব সহজেই ক্যাসিলিয়াসকে বন্দী করে ফেলে। আর এখানে ক্যাসিলিয়াস এই ফিল্মের সবচেয়ে রহস্যময় একটা টুইস্ট খুলে ধরে ডক্টর স্ট্রেঞ্জের সামনে। সে বলে দেখো, আমি এই পৃথিবীকে ধ্বংস করতে নয়, বরং ওই পৃথিবীকে বাঁচাতে চাই মহান ডোরমামুর হাতে এই পৃথিবীকে সঁপে দিয়ে। আমি এই পৃথিবীর সবাইকে অমর বানাতে চাই, কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সময়। আর এই সময়ের জন্য আমাদের সবাইকে একসময় মারা যেতে হয়, কিন্তু ডোরমামুর কাছে এত পাওয়ার রয়েছে যে সেই পৃথিবী থেকে সময় নামে এই ডাইমেনশনটাকেই সরিয়ে দিতে পারে। আর এর ফলে পুরো মানব জাতি অমর হয়ে যাবে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় তুমি এসব আমাকে আবল তাবল বোঝাচ্ছ, আর পৃথিবীকে রক্ষার জন্য অলরেডি কামারতাজ এবং আমাদের পবিত্র নানি কাজ করছে। তো এই কথা শুনে ক্যাসিলিয়াস উল্টো ডক্টর স্ট্রেঞ্জকে জিজ্ঞাসা করে, ও আচ্ছা বলো তো তুমি কামারতাজে কেন এসেছিলে? তুমি কি জ্ঞান অর্জন করার জন্য এসেছিলে, শক্তি অর্জন করার জন্য এসেছিলে, নাকি কামারতাজের একজন জাদুকর হয়ে রক্ষাকর্তা হিসেবে থাকতে এসেছিলে? তুমিও তো বাকি সবার মতো নিজের প্রবলেমই ঠিক করার জন্য এসেছিলে, তাই না? কিন্তু এই পবিত্র নানি আমাদের সবাইকে তার জাদু দেখিয়ে প্রথমে বশে করে নেয়। অ্যাকচুয়ালি সে তার নিজের আসল জাদু তো নিজের জন্যই বাঁচিয়ে রাখে। আর তুমি কি একবার ভেবে দেখেছো যে আমাদের পবিত্র রানী কিভাবে 700 বছর ধরে বেঁচে রয়েছে? তার এই যে এইসব ক্ষমতা কই থেকে আসলো? তো আমি যদি তোমাকে বলি সে নিজেই বেঁচে থাকার ক্ষমতা এবং তার এই জাদুর ক্ষমতা অন্ধকার জগৎ থেকে টেনে নিয়ে আসে, কিন্তু সে অন্ধকার জগৎ থেকে যে ক্ষমতাটা নিয়ে আসে এটা শুধুমাত্র নিজে ব্যবহার করে। কিন্তু আমি চাচ্ছি ডোরমামুর সাহায্যে ওই ক্ষমতাটা পুরো পৃথিবীর মানুষের মধ্যে বিলিয়ে দিতে, তাহলে পুরো পৃথিবী আমাদের পবিত্র নারীর মতো অমর হয়ে যাবে। আর এই ডোরমামু পৃথিবীর বিনাশকারী নয়, সে আসলে এই পৃথিবীর প্রকৃত রক্ষাকর্তা। তো এইসব কথা ডক্টর স্ট্রেঞ্জ শুনে একটু শকড হয়, কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যায় না। তো এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ উল্টো ক্যাসিয়াসকে জিজ্ঞাসা করে, আচ্ছা ডোরমামু যদি এই পৃথিবীর রক্ষাকর্তাই হয় তাহলে তোমার এরকম হত্যাকারী হতে হবে কেন? এত চুরিচামারি এত ধ্বংসযজ্ঞ করতে হবে কেন? তো তোমাকে দেখলেই বোঝা যায় যে ডোরমামু কত ভালো এবং ওর উদ্দেশ্য কত ভালো। আর এইসব কথার মাঝে ক্যাসিওলাসের যে একজন শিষ্য ছিল সে হঠাৎ করে একটা পোর্টাল ওপেন করে ডক্টর স্ট্রেঞ্জের বুকের উপর আক্রমণ করে এবং এটা সরাসরি ডক্টর স্ট্রেঞ্জের লেগেও যায়। আর ওই মুহূর্তে ডক্টর স্ট্রেঞ্জের যে ড্রেসটা ছিল সেটা ওই শিষ্যটির উপর পাল্টা আক্রমণ করে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে সে এখনো যদি কিছু না করে মারা পড়বে। তো এই জন্য সে পোর্টাল ওপেন করে দ্রুত চলে যায় হসপিটালে, কারণ তার এখন ওই বুক থেকে ওটা বের করতে হবে বা চিকিৎসা করতে হবে। তো হসপিটালে পৌঁছেই সে করে কি তার বান্ধবী ডক্টর ক্রিস্টিনের খোঁজ করতে শুরু করে এবং তারপর তার সাহায্য নিয়ে সেখান থেকে অপারেশন করে আবার ফিরে আসে নিউ ইয়র্কের পবিত্র স্থানটিতে। কিন্তু সেখানে সে দেখতে পায় যে বন্ধু ক্যাসিওলাস সেখান থেকে অলরেডি পালিয়ে গিয়েছে। কিন্তু ওই টাইমে হাজির হয় সেখানে মার্ডো এবং মহাপবিত্র নানি। তো এখানে আমাদের পবিত্র নানি তাকে জানায় তোমার জন্য নিউ ইয়র্কের এই পবিত্র স্থানটি ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে, তো আমি চাই এখন থেকে তুমি এই স্থানটিকে রক্ষা করার দায়িত্ব নাও। কিন্তু এখানে ডক্টর স্ট্রেঞ্জ উল্টো নানিকে জানায় আমি এখানে কোনো কিছু রক্ষা করার জন্য আসিনি, আমি শুধুমাত্র আমার চিকিৎসা করার জন্য এসেছিলাম। আর তারপর ডক্টর স্ট্রেঞ্জ আমাদের পবিত্র নানির সামনেই মার্ডোকে জানায় যে এই নানি আমাদেরকে বলে যে সে আমাদেরকে অন্ধকার জগৎ থেকে বাঁচানোর জন্য এত লড়াই করছে, কিন্তু আমাদের নানি নিজেই তো অন্ধকার জগৎ
জগতের শক্তি ইউজ করে এতদিন বেঁচে রয়েছে। তো এটা শোনার পরে আমাদের নানি এই কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মার্ডো এই কথার আপত্তি জানায়, কারণ তার কাছে মনে হয় যে ডক্টর স্ট্রেঞ্জের এই কথাটা বলা উচিত হয়নি। আর এরই মধ্যে দেখা যায় ক্যাসিউলাস পুনরায় পবিত্র স্থানটিকে ধ্বংস করার জন্য আবার উপস্থিত হয়েছে। তো এটা দেখার পরে ডক্টর স্ট্রেঞ্জ করে ওই পুরো স্থানটিকে একটা মিরর ডাইমেনশন বানিয়ে দেয়, যাতে এখানে যত মারামারি যাই হোক নিউ ইয়র্ক সিটিতে কোনো প্রভাব না পড়ে বা এই জায়গাটা অরিজিনালি ধ্বংস না হয়। কারণ আমরা তো জানি যে মিরর ডাইমেনশনে যাই ধ্বংস হোক না কেন, রিয়েল ডাইমেনশনে সেগুলো পুরোপুরি অক্ষত থাকে। তো যাই হোক মিরর ডাইমেনশন সৃষ্টি হয়, সেখানে ব্যাপক লড়াই হতে থাকে, কিন্তু ক্যাসিউলাসের শক্তির সামনে ডক্টর স্ট্রেঞ্জ পেরে ওঠে না এবং লাস্টে যখন ডক্টর স্ট্রেঞ্জকে ক্যাসিউলাস মেরেই ফেলবে তখনই এসে এখানে উপস্থিত হয় আমাদের সবার পবিত্র নানি দ্য অ্যানসিয়েন্ট ওয়ান। তো এরপর থেকে অ্যানসিয়েন্ট ওয়ানের সাথে পবিত্র নানির সাথে ক্যাসিউলাসের লড়াই শুরু হয়। তো এখানে আবার নানির সাথে তো আর ক্যাসিউলাস পেরে ওঠে না, আর তখন ক্যাসিউলাস করে কি এখানে আবেগী বা একটা চালাকি করে দেয় এবং চালাকি করে নানিমাকে গুরুতর আহত করে দেয়। আর এটা দেখে ডক্টর স্ট্রেঞ্জ করে কি নগদ পৌঁছে যায় আবার হসপিটালে নানিকে নিয়ে, কিন্তু চিকিৎসা করার সময় তার হার্টবিট পুরো বন্ধ হয়ে যায়। আর ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে যে নানির আত্মা তার শরীর থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে। আর তখনই ডক্টর স্ট্রেঞ্জও করে কি তার শরীর থেকে আত্মাটা বের করে নেয় এবং নানিমার আত্মার সাথে কথা বলতে শুরু করে। তো এখানে নানিমা তাকে জানায় যে দেখো, কখনো কখনো ভালো কিছু করার জন্য খারাপের সাহায্য নিতে হয়, আর আমি সেটাই করেছি। হ্যাঁ, আমি অন্ধকার জগৎ থেকে ক্ষমতা নিয়ে নিজের কাজে লাগিয়েছি, কিন্তু সেটা শুধুমাত্র ভালো কাজের জন্য। আর এখন আমার দিন শেষ, আর তাই আমি চাই এই অন্ধকার জগৎ থেকে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব তুমি বুঝে নাও। আর এটা বলেই আমাদের পবিত্র নানির আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়, আর হসপিটালে বেডে শুয়ে থাকা নানিমারও মৃত্যুবরণ হয়। আর অন্যদিকে দেখা যায় ক্যাসিউলাস তো নিউ ইয়র্ক এবং তোমার লন্ডনের যে পবিত্র জায়গা রয়েছে দুটোই তো নষ্ট করে ফেলেছে। এখন লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হংকং এর জায়গাটা, সেটা ভেঙে ফেললেই ওই মারমোডা নাকি কি যেটা ভয়ঙ্কর ওই অন্ধকারের রাজা সে চলে আসবে পৃথিবীতে। তো হংকং এর পবিত্র জায়গা যখন ভাঙতে যায় তখন তার সামনে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে লাইব্রেরিয়ান ওয়ং। তখন মার্ডো ডক্টর স্ট্রেঞ্জকে বলে যে হ্যাঁ, তুমি আসলে ঠিক বলেছিলে, আমাদের নানিমা আমাদেরকে লুকিয়ে অন্ধকার জগৎ থেকে শক্তি সংগ্রহ করতো। সে যদিও নিজে আমাদেরকে বারবার বারণ করতো, কিন্তু নিজে ঠিক ওই ক্ষমতা ইউজ করতো। আর তার এই কাজের জন্যই ক্যাসিউলাস ডোর মামো পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং তার ভুলের জন্য আমরা এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ এখানে পুরোপুরি উল্টো ভাবে কথা বলে, মানে আগের পজিশনে নেই। সে বলে যে নানিমা যেটা করেছে বাধ্য হয়ে করেছে, কখনো কখনো খারাপ কিছু প্রতিহত করার জন্য খারাপের সাহায্য নিতে হয়। আরেকটা কথা, তুমি একদিন আমাকে বলেছিলে যে এমন ভাবে লড়াই করতে হবে যেন এটাই তোমার শেষ লড়াই, আর আমার মনে হয় সেই দিন চলে এসেছে, কারণ আমি একা তাদেরকে কখনোই হারাতে পারবো না। তো এই কথা শুনে মার্ডো আর ডক্টর স্ট্রেঞ্জ একসাথে পোর্টালের মাধ্যমে উপস্থিত হয় হচ্ছে হংকং এ, কিন্তু তারা এসে লক্ষ্য করে যে অলরেডি ওই পবিত্র স্থানটা ধ্বংস হয়ে গিয়েছে এবং তোমার ওই ওঙ্গো মরে গিয়েছে লাইব্রেরিয়ান, এবং অন্ধকার জগৎ ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে। তো এটা দেখে মার্ডো ডক্টর স্ট্রেঞ্জকে জানায় এই অবস্থা থেকে ডোরমামুকে থামানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ ভয় পায় না এবং ডক্টর স্ট্রেঞ্জ যেটা করে সে তার গলায় থাকা আই অফ আগামোট ইউজ করে এবং সময়কে পিছিয়ে নিতে শুরু করে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জের সামনে সবকিছু রিভার্সে চলতে থাকে এবং ধ্বংস হয়ে যাওয়া পবিত্র স্থানটি পুনরায় ঠিক হতে শুরু করে। এমনকি লাইব্রেরিয়ান যে ওং মারা গিয়েছিল সেই ওংও এখানে জীবিত হয়ে ওঠে। কিন্তু ওদিকে বুঝতে হবে ক্যাসিউলাস অনেক শক্তিশালী, সেই রিভার্সের মধ্যেই করে কি ওদের উপর আবারও হামলা করে। আর এর ফলে ওই পবিত্র স্থানটি পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসার আগেই এখানে যেটা হয় পুরো জায়গাটা ফ্রিজ হয়ে যায়, মানে সময় পুরোপুরি থমকে দাঁড়ায়। আর এইটা দেখে ডক্টর স্ট্রেঞ্জ করে কি এখানে একটা বিশাল চাল চালে, সে করে কি ডাইরেক্ট অন্ধকারের ডাইমেনশন যে রয়েছে সেটার ভেতরে গিয়ে প্রবেশ করে এবং হাজির হয় অন্ধকারের দুনিয়ার যে রাজা ডোরমামুর সামনে। এবং ওখানে গিয়ে ও করে কি ওর যে ওই স্টোনটা রয়েছে ইনফিনিটি স্টোন, ডক্টর স্ট্রেঞ্জের যে ইনফিনিটি স্টোনটা রয়েছে সেটা ইউজ করে ওই ডোরমামুকে এবং নিজেকে একটা টাইম লুপের মধ্যে বন্দী করে। টাইম লুপটা মানে হচ্ছে কি আমি তোমাকে বোঝাই, ধরো 10 সেকেন্ডের একটা টাইম লুপ, তার মানে এখন থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমি যা যা করবো সেই জিনিসটা আবার রিপিট হবে, আবার রিপিট হতে থাকবে। তো যাই হোক ডক্টর স্ট্রেঞ্জ সেখানে গিয়ে ডোরমামুকে টাইম লুপের বন্ধ করার পরই ডোরমামুকে এখান থেকে ফিরে যেতে বলে, বাট ডোরমামু করে কি উল্টো ডক্টর স্ট্রেঞ্জকে মেরে ফেলে। কিন্তু যতবার মেরে ফেলে ডক্টর স্ট্রেঞ্জ আবার চলে আসে এবং বারবার মারতে মারতে একসময় ডোরমামু বিরক্ত হয়ে যায়। আর তখন সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে জানতে চায় যে এটা কিভাবে সম্ভব। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় যে আমি তোমাকে এবং আমাকে একটা টাইম লুপের মধ্যে বন্দী করে ফেলেছি, আর এর জন্য তুমি আমাকে সারা জীবন এভাবেই মারতে থাকবে, আবার আমি পুনরায় এভাবেই ফিরে আসবো এবং কখনোই তুমি এখান থেকে বেরোতে পারবে না। আর ডোরমামু তখন বুঝতে পারে যে সে ডক্টর স্ট্রেঞ্জের জালে ফেসে গিয়েছে। তো ডোরমামু তখন জানায় আমাকে মুক্ত করো, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তখন বলে মুক্ত করার বদলে আমার একটা শর্ত রয়েছে। সেই শর্তটা হচ্ছে তুমি যদি তোমার লোকদের এই পৃথিবী থেকে একেবারে নিয়ে চলে যাও এবং আর কখনোই ফিরে না আসো, তবে আমি তোমাকে এই টাইম লুপ থেকে মুক্ত করে দেবো। তো এবার দেখা যায় ডোরমামু নিরুপায় হয়ে তার শর্তে রাজি হয়ে যায় এবং সে করে কি তার যত পাওয়ার ছিল এবং তার যে লোকগুলো ক্যাসিউলাস এবং তাদের সঙ্গীদের নিয়ে পৃথিবী থেকে দূরে চলে যায়। কিন্তু এই ঘটনার পরে দেখা যায় মার্ডো ডক্টর স্ট্রেঞ্জের কাজে একটুও খুশি নয়। এর কারণ হিসেবে সে জানায় আমরা সময়কে এদিক ওদিক করে কাজটা একদমই ঠিক করিনি, এটার ভুলের মাসুল আমাদের একদিন অবশ্যই দিতে হবে। তো আজ থেকে আমি আর তোমাদের সাথে নেই এবং আমি এই জাদুর জীবন ত্যাগ করে চলে যাচ্ছি। তো এই কথা বলে মার্ডো সেখান থেকে চলে যায়। আর এরপর ডক্টর স্ট্রেঞ্জ পুনরায় কামারতাজে ফিরে আসে। আর এরপর ওং বলে যে আই অফ আগামোটো বা এই স্টোনটা কতখানি
শক্তিশালী এবং এটা ইউনিভার্সের যে 6টা মহাশক্তিশালী ইনফিনিটি স্টোন রয়েছে তার একটা স্টোন। তো এরপর দায়িত্ব নেয় হচ্ছে কামারতাজে, আর ডক্টর স্ট্রেঞ্জ আমাদের পবিত্র নারীর কথা রাখতে নিউ ইয়র্কে অবস্থিত পবিত্র স্থানটিকে রক্ষা করার দায়িত্ব নেয়। আর তারপর মিড ক্রেডিট সিনে দেখা যায় ডক্টর স্ট্রেঞ্জ থরের সাথে কথা বলছে। অ্যাকচুয়ালি ডক্টর স্ট্রেঞ্জ পৃথিবীর বাইরে থেকে আসা যে কোনো মানুষ, প্রাণী বা যে কোনো কিছু দ্বারা পৃথিবীর কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা তার একটা লিস্ট তৈরি করেছে। তো সেই লিস্টের মধ্যে থরের ভাই লোকির নামও রয়েছে এবং থরদের নামও রয়েছে। তো থরের সাথে সেই ব্যাপারে কথা বলছে। তো এখানে থর ডক্টর স্ট্রেঞ্জকে জানায় সে তার পিতা অডিনকে খোঁজার জন্য এই পৃথিবীতে এসেছে তার ভাইয়ের সাথে। তো এটা শুনে ডক্টর স্ট্রেঞ্জ বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে খুঁজতে সাহায্য করব, প্রতিশ্রুতি দিলাম। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে থরের লাস্ট সিনেমাটা আমরা যখন দেখেছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম যে থরের বাবার জায়গায় লোকি দাঁড়িয়ে রয়েছে। তো এর মানে হয়তো থরের কাছে লোকি ধরা পড়েছে আর তারপর বাবা কই রয়েছে এটা জানার জন্য ওরা পৃথিবীতে এসেছে। আর এরপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মার্ডোর মুখোমুখি হয় হচ্ছে সেই জানাথন, সেই পঙ্গু ব্যক্তিটি যে আর কি ওই যে কামারতাজে গিয়ে আমাদের পবিত্র নারীর ক্ষমতায় হাঁটতে সক্ষম হয়েছিল। তো মার্ডো করে কি ওর কাছে গিয়ে ওর ভেতরে যে শক্তিটা রয়েছে যার সাহায্যে সে হাঁটা চলাফেরা করতে পারছে সেই শক্তিটা কেড়ে নেয় এবং বলে এই পৃথিবীতে জাদুকরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আর আমি সেটা কমাতে চলেছি। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এখানে আমরা বুঝতে পারলাম মার্ডো বা মর্ডো ভিলেন হতে চলেছে এবং ভবিষ্যতের কোনো সিনেমায় তাকে আমরা ভিলেন হতে দেখবো। এবং ডক্টর স্ট্রেঞ্জকেও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাভেঞ্জারের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক কি বলবো, মার্ভেলের যে স্ক্রিপ্ট রাইটার যারা কাহিনী লেখে, অস্কার যদি পায় ওদের পাওয়া উচিত, প্রত্যেকটা সিনেমার জন্য ওদের পুরস্কার পাওয়া উচিত, এত সুন্দরভাবে কাজ করো ওরা, সিরিয়াসলি। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আমি খুবই দুঃখিত হয়তো আমি আজকে ভালো মতো এক্সপ্লেন করতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো না। আর এত বড় একটা ভিডিওর ভয়েস দিতে গেলে এমনিতেই মনে করো যে একটু বেশি প্রেশারিয়াস লাগে, অত ভালো মতো কাজ করা যায় না, কারণ দেখতে পাচ্ছ ভিডিওটা অনেক বড়। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।